5 বছর আগে আমার স্বামী আমাদের ছেড়ে চলে যাওয়ার পর আমি আর আমার ছেলে সাজিদ একা হয়ে গেলাম। আমি তখন 33, সাজিদ 18। জীবন অনেক কঠিন ছিল, কিন্তু আমরা দুজন মিলে সব বাধা পেরিয়ে এসেছি। সাজিদ আজ আমার বেডরুমে এসে দাঁড়িয়েছে মাথা নিচু করে, হাতে একটা সোনার আংটি। মা, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। আমি হাসলাম। কি প্রস্তাব রে? আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার হাত থেকে কাপটা পড়ে গেল। চা ছড়িয়ে গেল সাদা চাদরের উপর। কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস? মা, ছেলে কি কখনো বিয়ে করে? সাজিদ আমার দিকে এগিয়ে এলো। আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি তোমাকে ভালোবাসি মা। শুধু একজন ছেলের মতো নয়, যেভাবে একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে। গত 2 বছর ধরে আমি তোমাকে অন্যভাবে দেখছি। আমি থতমত খেয়ে গেলাম। সাজিদ, তুই কি বলছিস? লোকে কি বলবে? আমরা এখান থেকে চলে যাব মা। সিলেট, কক্সবাজার, যেখানে কেউ আমাদের চিনবে না। আমরা নতুন পরিচয় নিয়ে থাকব। আমি একটা ভালো চাকরি পেয়েছি সেখানে। আমরা নতুন করে শুরু করতে পারি। আমি সাজিদের দিকে তাকালাম, তার চোখে একজন প্রেমিকের আকুতি। কিভাবে আমার পুত্র আমাকে এভাবে দেখতে শুরু করল? আমি কি কখনো তাকে কোনো ইঙ্গিত দিয়েছি? আমার মনে একটা অপরাধবোধ জন্ম নিল, কিন্তু সেই সাথে আমার 38 বছরের শরীরে এক অজানা শিহরণ খেলে গেল। আমি গভীর শ্বাস নিয়ে সাজিদের হাত থেকে আংটিটা নিলাম। সূর্যের আলো ঝলমল করছিল সেটা। কিন্তু এটা সোনার নয়। এটা ছিল পিতল। একটা বাজে নকল আংটি। আমি সাজিদের দিকে তাকালাম, তার চোখে অদ্ভুত একটা চাহনি। সাজিদ, এটা কোথা থেকে পেলি? হঠাৎ সাজিদের চোখে পানি এসে গেল। মা। তার গলা ভারী হয়ে এলো। আমি তোমাকে একটা কথা বলতে চাই। আব্বা কোথায় আছে আমি জানি। আমার শরীরে যেন বিদ্যুৎ চমকে গেল। 26? কি বলছিস তুই? আব্বা মারা যায়নি মা। সে আমাদের ছেড়ে চলে গেছে ঠিকই, কিন্তু সে বেঁচে আছে। কিন্তু সাজিদ, আমরা তো তার লাশ দেখেছি, দাফন করেছি। সাজিদ মাথা নাড়ল। সেটা আব্বা ছিল না। আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু আব্বা একটা বড় রহস্যের মধ্যে জড়িয়েছিল। আমি বিছানায় বসে পড়লাম। আমার হাত কাঁপছিল। কি রহস্য? আব্বা ছিল একজন সরকারি এজেন্ট। একটা গোপন অপারেশনে কাজ করছিল। তার মৃত্যু সাজানো হয়েছিল। সাজিদ, এসব কি বলছিস? তুই কেমন করে জানলি? সাজিদ তার মোবাইলটা বের করল। আমি এটা ব্যাখ্যা করতে পারব না মা। আমার কাছে প্রমাণ আছে। কিন্তু তার আগে আমাদের বাড়ি ছাড়তে হবে। এখনই। আমরা বিপদে আছি। আমি সাজিদের দিকে অবাক হয়ে তাকালাম। এই ছেলেটা কি বলছে? এসব কি পাগলামি? সাজিদ আমার সামনে মোবাইলটা ধরল। সেখানে একটা ভিডিও চলছিল। আমি দেখলাম একটা লোক, ফজলুল, আমার স্বামী, একটা রেস্তোরাঁ বসে খাচ্ছে। তারিখ দেখলাম 3 দিন আগের। আমার মাথা ঘুরতে লাগল। এটা সম্ভব নয়। ফজলুল মারা গেছে 5 বছর আগে। আমরা তাকে দাফন করেছি। আমি চিৎকার করে কাঁদছিলাম তার কবরের পাশে দাঁড়িয়ে। সাজিদ, এটা মিথ্যা। এটা ফটোশপ করা ছবি। না মা, আমি নিজে গিয়েছিলাম ওখানে। আমি আব্বাকে দূর থেকে দেখেছি। আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু এটাই সত্যি। হঠাৎ করে আমাদের দরজায় জোরে নক হলো। সাজিদ আমার দিকে তাকালো, ভয়ে তার চোখ বড় হয়ে গেছে। ওরা এসে গেছে, সে ফিসফিস করে বলল। আমরা এখনই যেতে হবে। জিনিসপত্র কিছু নেওয়ার সময় নেই। শুধু তোমার পাসপোর্ট আর কিছু টাকা নাও। কারা এসেছে? সাজিদ, তুই কি বলছিস? মা, কোনো প্রশ্ন করো না। আমি ব্যাখ্যা করব সব, কিন্তু এখন না। আমাদের পালাতে হবে। দরজার নখ আরও জোরে হতে লাগল। কেউ একজন চিৎকার করে ডাকল, মিসেস আফরোজা, দরজা খুলুন। আমরা সরকারি লোক। সাজিদ জানালার দিকে ইশারা করল। ওই দিকে যাও। আমি কাঁপতে কাঁপতে জানালার দিকে গেলাম। আমরা দোতলায় থাকি। নিচে বাগান। আমাদের বাগানের পাশেই একটা খালি প্লট আছে, জঙ্গলে ভরা। লাফ দিতে হবে মা।
সাজিদ, আমি পারব না গি। আমি তোমার পিছনে আছি। আমি ধরে নেব তোমাকে গিউ। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। এত উঁচু। আমি পড়ে যাব। দরজা ভাঙার আওয়াজ এলো। সাজিদ আমাকে জোর করে ধাক্কা দিল। আমি চিৎকার করতে করতে পড়ে গেলাম নিচে। কিন্তু আমি ভেবেছিলাম যতটা ব্যথা লাগবে ততটা লাগল না। আমি ঝোপের মধ্যে পড়েছিলাম। একটু পরেই সাজিদ এসে পড়ল আমার পাশে। চলো মা। দৌড়াতে হবে গু। আমরা দৌড়ে খালি প্লটের জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। দূরে শুনতে পেলাম কেউ চিৎকার করছে। ওরা আমাদের খুঁজছে। জঙ্গলের পাশেই একটা রাস্তা। সাজিদ হাত তুল, একটা রিকশা থামাল। স্টেশনে যাবেন চাচা, তাড়াতাড়ি উ। আমরা রিকশায় উঠলাম। আমার হৃদয় ধুকপুক করছিল। কি হচ্ছে এসব? এ কোন জগতে এসে পড়লাম আমি? আমার স্বামী জীবিত? সে কোথায়? কারা আমাদের খুঁজছে? এসব একটা দুঃস্বপ্ন মনে হচ্ছিল। কিন্তু সাজিদের শক্ত হাতের ছোঁয়া বলছিল এটা বাস্তব। সাজিদ, আমি ফিসফিস করে বললাম, তুই আমাকে সব বল। এখনই গু। সাজিদ চারপাশে তাকাল, যেন নিশ্চিত করতে চাইছে কেউ শুনছে কিনা। তারপর আমার কানে কানে বলতে শুরু করল। আব্বা ছিল গোয়েন্দা বিভাগের একজন এজেন্ট। একটা বড় শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করছিল। সিন্ডিকেটের লোকেরা তাকে মেরে ফেলতে চেয়েছিল। তাই সরকার তার মৃত্যু সাজিয়েছিল। সেই লাশটা ছিল আরেকজন লোকের, যাকে আব্বার মতো দেখতে করা হয়েছিল উ। সাজিদ, এটা বিশ্বাস করা কঠিন গু। আমিও বিশ্বাস করিনি মা। কিন্তু 2 মাস আগে আব্বা আমার সাথে যোগাযোগ করেছিল। সে আমাকে সব বলেছে। সে এখন নতুন নাম, নতুন পরিচয় নিয়ে থাকে গু। সে আমার সাথে যোগাযোগ করেনি কেন? আমি তার স্ত্রী। সাজিদ মাথা নাড়ল। আব্বা ভেবেছিল তোমাকে বলা নিরাপদ নয়। তুমি অভিনয় করতে পারবে না যে তুমি জানো না সে বেঁচে আছে। সিন্ডিকেটের লোকেরা তোমাকে দেখে বুঝে ফেলত উ। কিন্তু তুই পারলি অভিনয় করতে? আমি জানতাম না মা 2 মাস আগে পর্যন্ত। আব্বা আমাকে একটা চিঠি পাঠিয়েছিল একটা লোকের মাধ্যমে গু। কিন্তু এখন ওরা কেন আমাদের খুঁজছে? কারণ আব্বা ফিরে আসতে চায়। সে এখন সিন্ডিকেটের বিরুদ্ধে সব প্রমাণ সংগ্রহ করেছে। কিন্তু সিন্ডিকেট জেনে গেছে আব্বা বেঁচে আছে। ওরা এখন আমাদের ব্যবহার করতে চায় আব্বাকে ফাঁদে ফেলতে গু। আমরা স্টেশনে পৌঁছে গেলাম। সাজিদ রিকশাওয়ালাকে ভাড়া দিল। আমরা দ্রুত প্ল্যাটফর্মে গেলাম। সাজিদ টিকিট কেটে নিল। আমরা সিলেটে যাচ্ছি সে বলল। আব্বা সেখানে আছে গি। দুপুরের দিকে রহিম বলল। যদি কোনো বাধা না আসে গু। সূর্য উঠতে শুরু করেছিল। চারপাশে সোনালি আলো। আমরা একটা ছোট শহরের ভেতর দিয়ে যাচ্ছিলাম যখন হঠাৎ রহিম গাড়ি থামাল। কি হয়েছে? সাজিদ জিজ্ঞেস করল। সামনে পুলিশ চেকপোস্ট, রহিম বলল। আমরা অন্য রাস্তা দিয়ে যাবগু। রহিম গাড়ি ঘুরিয়ে নিল। কিন্তু আমরা দেখলাম আরেকটা গাড়ি আমাদের পিছনে আসছে দ্রুত গতিতে। ওরা আমাদের ফলো করছে, রহিম বলল। রহিম গাড়ির গতি বাড়িয়ে দিল। আমরা শহর ছেড়ে আবার গ্রামের দিকে যেতে শুরু করলাম। কিন্তু পিছনের গাড়িও গতি বাড়িয়ে দিল। ওরা কারা? আমি জিজ্ঞেস করলাম। সিন্ডিকেটের লোক, রহিম বলল। ওরা আমাদের ধরতে চায় উ। রহিম গাড়ি চালাতে লাগল অসম্ভব দ্রুত গতিতে। আমি পিছনের সিটে শক্ত করে ধরেছিলাম দরজার হ্যান্ডেল। সাজিদ সামনে তাকিয়েছিল, তার চোখে উদ্বেগ। ওরা নজদিক আসছে, সাজিদ বলল। আমি পিছনে তাকালাম। একটা কালো এসইউভি আমাদের পিছনে আসছিল মাত্র কয়েক মিটার দূরত্বে। হঠাৎ রহিম একটা পাশের রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিল। এটা ছিল একটা কাঁচা রাস্তা, দুপাশে ঘন জঙ্গল। এটা একটা শর্টকাট, রহিম বলল। আমরা ওদের ছাড়িয়ে যাব। কিন্তু এসইউভি আমাদের পিছু ছাড়ল না। সে রাস্তায় ঢুকে গাড়ির গতি আরও বাড়িয়ে দিল। ওরা অনেক কাছে এসে গেছে, সাজিদ চিৎকার করে বলল। হঠাৎ এসইউভি আমাদের গাড়ির পাশে এসে ধাক্কা দিল। আমাদের গাড়ি রাস্তার পাশে গিয়ে একটা গাছে ধাক্কা খেল। আমি চিৎকার করে উঠলাম। গাড়ি থেমে গেল। রহিম মাথায় আঘাত পেয়েছিল, স্টিয়ারিং হুইলে তার মাথা লেগেছিল। সাজিদ ঠিক ছিল, কিন্তু সেও ঝাঁকুনি খেয়েছিল। মা, তুমি ঠিক আছো? সাজিদ পিছনে ঘুরে জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ঠিক আছি উ। এসইউভি থেকে 2 জন লোক নেমে এলো। কালো স্যুট পরা, সানগ্লাস চোখে।
তাদের হাতে পিস্তল। পালাও, রহিম বলল, রক্ত ঝরছিল তার কপাল থেকে। আমি ওদের আটকাচ্ছি। তোমরা পালাও। সাজিদ গাড়ির দরজা খুল। সে আমার দিকে হাত বাড়াল। মা, চলো। আমরা গাড়ি থেকে নেমে জঙ্গলের দিকে দৌড়ালাম। পিছন থেকে গুলির আওয়াজ এলো। আমার হৃদয় থেমে গেল। রহিম! সে কি? কিন্তু আমাদের থামার সময় নেই। আমরা দৌড়ে জঙ্গলের ভেতরে ঢুকে গেলাম। এদিকে সাজিদ আমার হাত ধরে টানল। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে লাগলাম। সাজিদ কোথায় যাচ্ছে জানে বলে মনে হল না, শুধু দৌড়াচ্ছিল। পিছনের শব্দ শুনতে পেলাম, লোকজন চিৎকার করছে, ডাকছে। ওরা আমাদের খুঁজছে। সাজিদ, আমরা কোথায় যাচ্ছি? আমি হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম। আমি জানি না, মা। কিন্তু আমাদের দৌড়াতে হবে। যতদূর পারি। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে লাগলাম। কিন্তু আমার দম ফুরিয়ে আসছিল। আমি আর পারছিলাম না। সাজিদ, আমি আর পারছি না, আমি হাঁপাতে হাঁপাতে বললাম। সাজিদ থামল। সে চারপাশে তাকাল। একটা বড় গাছের নিচে একটা খাল ছিল। ওখানে লুকাই, সে বলল। আমরা খালের মধ্যে লুকিয়ে পড়লাম। আমি হৃদয় ধুকপুক করছিল খুব জোরে। আমি শুনতে পেলাম লোকজন এদিক ওদিক খুঁজছে। তারা খুব কাছে। ওরা আমাদের খুঁজে পাবে, আমি ফিসফিস করে বললাম। চুপ, মা, সাজিদ বলল। ওরা শুনতে পাবে। আমরা খালের মধ্যে চুপ করে পড়ে রইলাম। মাটিতে আমাদের শরীর ঠান্ডা হয়ে আসছিল। অনেকক্ষণ পরে আমরা আর কাউকে শুনতে পেলাম না। মনে হয় ওরা চলে গেছে, সাজিদ বলল। কিন্তু আমরা এখন কি করব? আমি জিজ্ঞেস করলাম। রহিম! সে কি? আমি জানি না, মা। কিন্তু আমাদের এখনো সিলেট যেতে হবে। আব্বা সেখানে অপেক্ষা করছে। কিন্তু কিভাবে যাব? আমাদের কোনো গাড়ি নেই, কোনো টাকা নেই। সাজিদ হাত ঢুকিয়ে পকেটে কিছু একটা বের করল। একটা মোবাইল ফোন। এটা রহিম চাচার ফোন। সে আমাকে দিয়েছিল যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। সাজিদ ফোনটা চালু করল, তারপর একটা নম্বর ডায়াল করল। কেউ ফোন ধরল পাশে। সাজিদ কথা বলল কয়েক মিনিট। তারপর সে ফোন রেখে আমার দিকে তাকাল। আমি আব্বার সাথে কথা বললাম। তিনি একজনকে পাঠাচ্ছেন আমাদের নিতে। আমাদের এখান থেকে বের হতে হবে, রাস্তার কাছে যেতে হবে। আমরা খাল থেকে উঠে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম। আমি ভয় পাচ্ছিলাম, চারপাশে তাকিয়ে দেখছিলাম কেউ আছে কিনা। তুই ফজলুলের সাথে কথা বললি? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, মা। তিনি খুব উদ্বিগ্ন। সে কেমন আছে? ভালো আছেন। তিনি তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি চুপ করে হাঁটতে লাগলাম। ফজলুলের কথা ভাবছিলাম। 5 বছর। অনেক সময়। সে কি বদলে গেছে? আমি কি তাকে চিনতে পারব? আমরা জঙ্গল থেকে বেরিয়ে একটা রাস্তায় এসে পৌঁছলাম। এটা একটা গ্রামের রাস্তা, অনেক ছোট। কোনো গাড়ি দেখা যাচ্ছিল না। আমরা এখানে অপেক্ষা করব, সাজিদ বলল। আব্বা যে লোককে পাঠিয়েছেন সে আসবে। আমরা রাস্তার পাশে বসে অপেক্ষা করতে লাগলাম। আমার শরীর ক্লান্ত, চোখ ভারী। আমি জানি না কতক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু হঠাৎ দূরে একটা গাড়ি দেখা গেল। একটা সাদা মাইক্রোবাস। ওই তো, সাজিদ বলল। এটাই হবে। গাড়িটা আমাদের কাছে এসে থামল। ড্রাইভারের দরজা খুলে একজন লোক নামল। সে ছিল লম্বা, পাতলা, মাথায় টুপি। সাজিদ? লোকটা জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি সাজিদ। আপনি কি? আমি কামাল। তোমার আব্বা আমাকে পাঠিয়েছেন। চলো, সময় নেই। আমরা গাড়িতে উঠলাম। কামাল গাড়ি স্টার্ট দিল। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। চট্টগ্রাম, কামাল বলল। চট্টগ্রাম? কিন্তু আমাদের তো সিলেট যেতে হবে। আমরা সরাসরি সিলেট যেতে পারব না। ওরা সব রাস্তায় নজর রাখছে। আমরা ঘুরে যাব। চট্টগ্রাম, তারপর পাহাড়ি এলাকা দিয়ে সিলেট। আমরা গাড়িতে বসে রইলাম। আমি ক্লান্ত ছিলাম, কিন্তু ঘুমাতে পারছিলাম না। সাজিদ আমার পাশে বসেছিল। সে আমার হাত ধরেছিল, আশ্বাস দিচ্ছিল। সব ঠিক হয়ে যাবে, মা। আমরা শীঘ্রই আব্বার সাথে মিলিত হব। আমি চুপ করেছিলাম। আমি জানি না ফজলুলকে দেখলে আমি কি অনুভব করব।
আমি তাকে ভালোবাসি এখনো। কিন্তু সে আমাদের ছেড়ে চলে গেল, আমাদের ধোঁকা দিল। সে আমাদের বলতে পারত। আমি বিশ্বাস করতাম তাকে। আমরা সারাদিন গাড়িতে ছিলাম। কামাল একবার থামল একটা ছোট দোকানে, আমাদের জন্য খাবার নিয়ে এল। আমি কিছু খেতে পারলাম না, আমার পেটে যেন পাথর চাপা ছিল। সন্ধ্যা নাগাদ আমরা চট্টগ্রাম পৌঁছলাম। কামাল আমাদের একটা ছোট হোটেলে নিয়ে গেল। আজ রাতে তোমরা এখানে থাকবে, সে বলল। আমি কাল সকালে আসব। কামাল চলে গেল। হোটেলের ঘরে আমি আর সাজিদ একা। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম, শহরের আলো দেখছিলাম। মা, তুমি খাও কিছু, সাজিদ বলল। সে টেবিলে এক প্লেট খাবার রাখল। কামাল কিছু খাবার এনে দিয়ে গেছিল। আমার ক্ষুধা নেই, সাজিদকে। তোমাকে খেতে হবে, মা। তোমার শক্তি দরকার। আমি সাজিদের দিকে তাকালাম। সে আমার জন্য কত চিন্তা করে। গত কয়েক বছরে সে কত বড় হয়ে গেছে। আমার ছোট্ট ছেলে এখন একজন পুরুষ, যে আমার দেখাশোনা করে। তুই এত বড় হয়ে গেছিস, সাজিদ, আমি বললাম। সাজিদ হাসল। আমি তো বাড়বেই, মাগি। তুই ফজলুলের মতো দেখতে হয়েছিস, আমি বললাম। তোর আব্বার মতো। সাজিদ চুপ করে গেল। তারপর বলল, তুমি আব্বাকে ক্ষমা করবে, মা? আমি জানি না কি বলবো। আমি ফজলুলকে ক্ষমা করতে পারি? 5 বছর। 5 বছর সে আমাদের ছেড়েছিল, আমাদের ধোঁকা দিয়েছিল। আমি জানি না, সাজিদ। আমি জানি না আমি কি বলবো তাকে, কি অনুভব করব। সাজিদ আমার হাত ধরল। আব্বা তোমাকে ভালোবাসে, মা। সে তোমাদের রক্ষা করার জন্যই এসব করেছে। আমি কিছু বললাম না। আমি খাবার প্লেটের দিকে হাত বাড়ালাম। কিছু খেতে হবে। সাজিদ ঠিক বলেছে, আমার শক্তি দরকার। পরের দিন সকালে কামাল এসে আমাদের নিয়ে গেল। আমরা আবার গাড়িতে উঠলাম। এবার আমরা পাহাড়ি এলাকার দিকে যাচ্ছিলাম। কিলাদান হিল, কামাল বলল। আমরা এই পাহাড় পেরিয়ে সিলেটে যাব। আমরা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, মাঝে মাঝে ছোট ঝরনা। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে এসে পড়ছিল। প্রকৃতি অসাধারণ সুন্দর, কিন্তু আমি তা উপভোগ করতে পারছিলাম না। আমার মন ব্যস্ত ছিল ফজলুলের চিন্তায়। হঠাৎ কামাল গাড়ি থামাল। কি হয়েছে, সাজিদ জিজ্ঞেস করল। এখান থেকে আমরা হেঁটে যাব, কামাল বলল। গাড়ি আর যাবে না, আমরা গাড়ি থেকে নামলাম। সামনে একটা পাহাড়ি পথ। খাড়া পাথুরে। আমরা এই পথ দিয়ে যাব, আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, কামাল বলল। আমরা পাহাড়ের ওপারে যাব। সেখানে তোমার স্বামী অপেক্ষা করছে। আমার হৃদয় ধুকপুক করতে লাগল। ফজলুল এত কাছে? আমি তাকে দেখব কয়েক ঘন্টার মধ্যে। আমরা হাঁটতে শুরু করলাম। পথটা কঠিন ছিল, খাড়া। আমার পা ব্যথা করছিল। কিন্তু আমি থামলাম না। সাজিদ আমার পাশে ছিল, সে আমাকে সাহায্য করছিল। আর কত দূর, আমি জিজ্ঞেস করলাম কামালকে। আর মাত্র 1 ঘন্টা, সে বলল। আমরা চলতে লাগলাম। পাহাড়ের চূড়ায় পৌঁছে আমরা একটা ছোট গ্রাম দেখতে পেলাম। কয়েকটা ঘর, চারপাশে ঘন জঙ্গল। ওইখানে কামাল বলল। তোমার স্বামী ওই গ্রামে আছে? আমরা গ্রামের দিকে নামতে শুরু করলাম। আমার পা কাঁপছিল, আমি জানি না ভয়ে নাকি উত্তেজনায়। গ্রামে পৌঁছে কামাল আমাদের একটা ঘরের সামনে নিয়ে গেল। এটা ছিল একটা ছোট কাঠের ঘর, ছাদে টিন। এখানে, কামাল বলল। সাজিদ আমার দিকে তাকাল। মা, তুমি ঠিক আছো? আমি মাথা নাড়লাম। আমি জানি না আমি ঠিক আছি কিনা। আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। কামাল দরজায় নক করল। আমি শুনতে পেলাম ভেতর থেকে কেউ আসছে। দরজা খুল। আমি দেখলাম তাকে। ফজলুল, আমার স্বামী। সে দাঁড়িয়েছিল আমার সামনে, বাস্তবে। 5 বছর পরে। সে বদলে গেছে। তার চুলে পাক ধরেছে, চোখের নিচে কালি। কিন্তু সেই একই চোখ, যার দিকে তাকালে আমি হারিয়ে যেতাম। আফরোজা, সে বলল। তার গলা ভারী। আমি কিছু বলতে পারলাম না। আমার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে। আব্বা, সাজিদ এগিয়ে গেল। ফজলুল তাকে জড়িয়ে ধরল। সাজিদ, বাবা। তুই কত বড় হয়ে গেছিস। তারা দুজন কাঁদছিল। আমি দাঁড়িয়েছিলাম, থরথর করে কাঁপছিল।